আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে আমার পড়া বিষয়বস্তু হচ্ছে কেমিক্যাল প্রপার্টিস অফ হ্যালো অ্যালকেনস। হ্যালো অ্যালকেনের রাসায়নিক ধর্ম। এখানে আমরা মেনলি 5টা বিক্রিয়া নিয়ে আলোচনা করব। প্রথম বিক্রিয়া নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনস অফ হ্যালো অ্যালকেন। 2 নম্বর অপনয়ন বিক্রিয়া এলিমিনেশন রিয়াকশান। 3 নম্বর ধাতুর সাথে বিক্রিয়া রিয়াকশানস উইথ মেটাল। 4 নম্বর বিজারণ বিক্রিয়া রিডাকশান রিয়াকশান। 5 নম্বর হচ্ছে তোমার পুনর্বিন্যাস বিক্রিয়া রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশান। এই 5টা বিক্রিয়ার মধ্যে আজকে আমরা পড়াশোনা করব প্রথম পয়েন্টটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান এবং তার গতিবিধি, তার বিভিন্ন ফ্যাক্টরগুলো আলোচনা করব। তোমরা দেখছো আমার এই ভিডিও দেখছো আমার ইউটিউব চ্যানেল সুজিত বায়োটেকে। যদি তোমার এই ভিডিও ভালো লেগে থাকে, ভিডিও দেখার পর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। এর সময় দেখি কাকে বলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান। সাধারণত নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়াকে এসএন দ্বারা প্রকাশ করা হয়। ক্যাপিটাল এস সাফিক্সে এন, এসএন, এস ফর সাবস্টিটিউশন, এন ফর নিউক্লিওফাইল, এসএন। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াকে এসএন দ্বারা প্রকাশ করা হয়। Depending on the number of species, molecules or ions involved in RDS, rate determining step of the substitution reaction, the nucleophilic substitution reaction can be classified as SN1 and SN2. Number of species is involved in the reaction. When single species is involved in RDS, species means molecules or ions, they are known as SN1 reaction. When two species, molecules or ions involved in RDS, rate the remaining step in substitution reaction known as SN2 reaction. হার নির্ধারক ধাপে অর্থাৎ রেট ডিটারমিনিং স্টেপে সংখ্যায় বলে আরডিএসে কতগুলি অণু বা আয়ন নিযুক্ত আছে তার উপর নির্ভর করে এসএন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়াকে SN1 ও SN2তে ভাগ করা যায়। SN1 মানে হচ্ছে আরডিএসে একটা মাত্র অণু বা আয়ন যুক্ত আছে, নিযুক্ত আছে। আর SN2 মানে আরডিএসে দুটো অণু বা আয়ন যুক্ত আছে। আমরা দেখি SN2 বিক্রিয়া। যখন কোনো বিক্রিয়া when reaction follows SN2 mechanism are known as SN2 reaction. যখন কোনো বিক্রিয়া SN2 mechanism মেনে চলে তখন ওই বিক্রিয়াকে SN2 বিক্রিয়া বলে, SN2 বিক্রিয়া বলে। একটা এক্সাম্পল হচ্ছে যখন মিথাইল ক্লোরাইড undergoes hydrolysis in aqueous solution of KOH to produce methyl alcohol, this reaction follows SN2 mechanism. যখন মিথাইল ক্লোরাইড জলীয় KOH এর বিক্রিয়া করে মিথাইল অ্যালকোহল তৈরি করে তখন এই বিক্রিয়াটা SN2 মেকানিজম মেনে চলে। এই বিক্রিয়ার সমীকরণটি হলো, রিয়াকশানটি হলো CH3Cl মিথাইল ক্লোরাইড প্লাস অ্যাকোয়াস KOH ইকুয়াল অ্যারো দিয়ে CH3OH প্লাস KCl। আমরা নেক্সট পেজে এই বিক্রিয়ার মেকানিজম দেখবো, দ্যাট মিনস SN2 রিয়াকশনের মেকানিজম দেখবো। না মেকানিজমটি হচ্ছে, মেকানিজম পড়তে হলে প্রথমে দেখতে হবে নিউক্লিওফাইলটা কে। KOH থেকে এসছে K প্লাস এবং HO মাইনাস হাইড্রক্সিল অ্যানায়ন। এই হাইড্রক্সিল অ্যানায়ন ইলেকট্রন পেয়ার ডোনার, ইলেকট্রন পেয়ার ডোনেট করে একটা বন্ড তৈরি করবে। যেহেতু হাইড্রক্সিল অ্যানায়ন ইলেকট্রন পেয়ার ডোনেট করে বন্ড করবে, ইলেকট্রন পেয়ার ডোনেট করতে পারে, তাই একে বলে নিউক্লিওফাইল বলা হয়। এই নিউক্লিওফাইলের এন থেকে SN কথাটা এসছে, এনটা হচ্ছে এন, নিউক্লিওফাইল থেকে এসছে। এদিকে দেখো মিথাইল ক্লোরাইড CH3Cl, এই যে CCl বন্ড আছে, CCl বন্ড কোভ্যালেন্ট বন্ড হওয়ার জন্য দুটো ইলেকট্রন আছে। কার কার ইলেকট্রন? একটা কার্বন, একটা ক্লোরিনের। কিন্তু ক্লোরিনের কি বেশি? ইলেকট্রোনেগেটিভিটি মান বেশি ক্লোরিনে, কার থেকে বেশি? কার্বনের থেকে বেশি। তাহলে বন্ড পেয়ার ইলেকট্রন কোন দিকে মুভ করে? বন্ড পেয়ার ইলেকট্রন মুভ টুয়ার্ডস টু ক্লোরিন অ্যাটম। অ্যাজ এ রেজাল্ট এর ফলে ক্লোরিন কি চার্জ গেইন করবে? অ্যাজ এ রেজাল্ট ক্লোরিন গেইন পার্সিয়াল নেগেটিভ চার্জ, অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে কার্বন গেইন পার্সিয়াল পজিটিভ চার্জ। এর ফলে CCl বন্ড একটা পোলারিটি ক্রিয়েট হবে, CCl বন্ডে একটা ধ্রুবীয়তা সৃষ্টি হবে। কার্বন অ্যাটেন ডেল প্লাস ক্যারেক্টার, Cl অ্যাটেন ডেল মাইনাস ক্যারেক্টার। সো এই কারণে হাইড্রক্সিল অ্যানায়ন উইথ দিস ইলেকট্রন অ্যাটাক্স দ্য কার্বন অ্যাটম ব্যাক সাইড টু দ্য ক্লোরিন অ্যাটম। এর ফলে এই হাইড্রক্সিল অ্যানায়ন ব্যাক সাইড দিয়ে কার্বনকে অ্যাটাক করবে, রাইট হ্যান্ড সাইড দিয়ে CCl বন্ডটা ব্রেক করে ক্লোরিন এই দুটো ইলেকট্রন নিয়ে ক্লোরাইড হয়ে লিফট করবে। এখানে ক্লোরিন লিফট করছে Cl
মাইনাস দুটো ইলেকট্রনের মাইনাস হয়ে লিভ করছে, এই ক্লোরাইডকে বলা লিভিং গ্রুপ বলা হয়। কি নাম? লিভিং গ্রুপ, অর্থাৎ লিভ করে বেরিয়ে যাচ্ছে। যত ভালো গুড লিভিং গ্রুপ হবে তত ভালো SN2 বিক্রিয়া হবে। আমরা এক্সাম্পলে আসবো। প্রশ্ন হচ্ছে ক্লোরাইডটা যেদিক দিয়ে লিভ রাইট হ্যান্ড সাইডে লিভ করছে আর নিউক্লিওফাইল ব্যাক সাইড দিয়ে আসছে, কেন? ক্লোরাইড ইলেকট্রন নিয়ে লিভ করছে, তারপরে Cl মাইনাসে লিভ করছে, হাইড্রোক্সিল আয়ন মাইনাস, HO মাইনাস চার্জ, সো নিউক্লিওফাইলের চার্জ মাইনাস, লিভিং গ্রুপের চার্জ মাইনাস, দুটো মাইনাস চার্জ যদি কাছাকাছি আসে তো রিপালশন হবে। রিপালশন কখন হবে না? দুটো মাইনাস চার্জ যখন অ্যাপার্ট থাকবে, ডিস্টেন্সটা থাকবে, এই জন্য ক্লোরাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে বেরিয়ে যাবে এবং হাইড্রোক্সিল আয়ন লেফট হ্যান্ড সাইড দিয়ে আসবে। সবসময় নিউক্লিওফাইলের অ্যাপ্রোচ আর লিভিং গ্রুপের রিলিজ হয়ে যাওয়া অপোজিট ডিরেকশানে হবে। এর ফলে একটা ট্রানজিশন স্টেট তৈরি হবে, যেখানে একটা সময় হবে যেখানে কার্বনের সাথে পুরোপুরি হাইড্রোক্সিল আয়ন বন্ড করেনি, স্লাইটে বন্ড ফর্মেশন হয়েছে। অন দ্য আদার হ্যান্ড কার্বনের সাথে ক্লোরিন পুরোপুরি ক্লোরাইড হয়ে বেরিয়ে যায়নি, একটা ইন্টারমিডিয়েট স্টেটে আছে। এবার বাকি তিনটে বন্ড এইচের সাথেই আছে। এই অবস্থায় কার্বনের হাইব্রিডেশন চেঞ্জ হয়ে যায়, এই অবস্থায় কার্বন হাইব্রিডেশন হয়ে যায় sp2 হয়ে যায়। একে বলা হয় ট্রানজিশন স্টেট। কি বলা হয়? ট্রানজিশন স্টেট। এখানে কিন্তু সি এর সাথে ও এর পুরোপুরি বন্ড ফর্মেশন হয়নি, আবার সি এর সাথে Cl এর পুরোপুরি বন্ড ব্রেকও হয়নি। এরপরে কি হবে? এরপরে CCl বন্ডটা পুরোপুরি ব্রেক করে যাবে, ক্লোরাইড হয়ে বেরিয়ে যাবে এবং সি এর সাথে ও এর বন্ডটা পুরোপুরি তৈরি হবে। এর ফলে টোটালি সি এর সঙ্গে ও লিঙ্ক হবে এবং সি এর সাথে Cl পুরোপুরি ব্রেকআপ হয়ে যাবে, ক্লোরাইড হয়ে বেরিয়ে আসবে এবং প্রোডাক্ট হবে HO সিঙ্গেল বন্ড সি, তার তিনটে ভ্যালেন্সি, তিনটে H আছে, তারপরে CH3OH। আর ক্লোরাইড অ্যানায়নটা বেরিয়ে এসছে লিভিং গ্রুপ, প্লাস সিস্টেমে K প্লাস আছে, এই K প্লাস আর Cl মাইনাস মিলে কী তৈরি হবে? বাইপোলার KCl তৈরি হবে। বিজ্ঞানী বলছেন যখন হাইড্রক্সিল অ্যানায়নের সাথে মিথাইল ক্লোরাইড রিয়াকশান হয়ে এই ট্রানজিশন স্টেটটা তৈরি হয়, সেই সময় এই স্টেপটা হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ, অর্থাৎ হার নির্ধারক ধাপ। তাহলে এই রেট ডিটারমিনিং স্টেপে কে কে আছে? হাইড্রক্সিল অ্যানায়ন আছে এবং মিথাইল ক্লোরাইড আছে। তাহলে রিয়াকশান রেটটা হবে, রিয়াকশান রেট কিন্তু এখানে তাহলে হাইড্রক্সিল আয়নের কনসেন্ট্রেশন এবং মিথাইল ক্লোরাইড অ্যালকিল হ্যালাইডের কনসেন্ট্রেশন সবার উপর ডিপেন্ড করবে। The reaction rate proportional to molar concentration hydroxyl anion and molar concentration CH3Cl, or reaction rate বিক্রিয়া হার is equal to K into molar concentration hydroxyl anion and molar concentration CH3Cl. The reaction rate দেখো কটা পদার্থ অণু বা আয়ন যুক্ত আছে? দুটো অণু বা আয়ন যুক্ত আছে, তাই বিক্রিয়াতে n এর পাওয়ারে 2 লেখা হয়, SN2 রিয়াকশান। S ফর সাবস্টিটিউশন, N ফর নিউক্লিওফাইল। আর 2 হচ্ছে রিয়াকশান রেটে কতগুলো অণু বা আয়ন স্পিসিস ইনভলভ হয়েছে। এই হচ্ছে SN2 বিক্রিয়া মেকানিজম। সবসময় মনে রাখবে নিউক্লিওফাইল ব্যাক সাইড দিয়ে অ্যাপ্রোচ করবে এবং লিভিং গ্রুপ রাইট হ্যান্ড সাইড দিয়ে বেরিয়ে যাবে। মনে রাখবে এই নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন, নিউক্লিওফিলিসিটির উপর রিয়াকশান ডিপেন্ডস করবে। নট অনলি দ্যাট, অ্যালকিল হ্যালাইডের ক্যারেক্টার, লিভিং গ্রুপের ক্যারেক্টার অ্যালকিল হ্যালাইডে অ্যাটাক করতে পারছে কি না, নেচার অফ অ্যালকিল হ্যালাইডের উপর রিয়াকশান ডিপেন্ড করবে। কারণ রিয়াকশান ডিপেন্ডস অন নট অনলি দ্যাট হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন বাট অলসো কনসেন্ট্রেশন অফ অ্যালকিল হ্যালাইড। অ্যালকিল হ্যালাইডের নেচার এবং হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন, নিউক্লিওফাইল কনসেন্ট্রেশনের উপরে, নিউক্লিওফিলিসিটির উপরে রিয়াকশানে ডিপেন্ডস করবে। আমরা তিনটে এক্সাম্পলের মাধ্যমে SN2 বিক্রিয়ার রেটগুলো দেখব। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, আর তার আগে দেখে নেব ফ্যাক্টর এফেক্টস SN2 রিয়াকশন, কোন কোন ফ্যাক্টর SN2 বিক্রিয়াকে সাহায্য করে। জেনারেলি গুড লিভিং গ্রুপ প্রেফার্স SN2 রিয়াকশন। ভালো লিভিং গ্রুপ SN2 বিক্রিয়া প্রেফার্স করে, এটা আমরা এক্সাম্পল সহ দেখব। কোশ্চেন নাম্বার 3 আছে আমাদের। নেক্সট বলছে গুড নিউক্লিওফাইল প্রেফার্স SN2 রিয়াকশন উইথ ইনক্রিজ দ্য নিউক্লিওফিলিসিটি অফ দ্য নিউক্লিওফাইল, রেট অফ SN2 রিয়াকশন ইনক্রিজেস। যত নিউক্লিওফাইলের নিউক্লিওফিলিসিটি বৃদ্ধি পাবে, SN2 বিক্রিয়ার হারও বৃদ্ধি পাবে। নিউক্লিওফাইলের নিউক্লিওফিলিসিটি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে SN2 বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। নিউক্লিওফিলিসিটি মানে নিউক্লিওফাইল কতটা ভালো কাজ করতে পারবে, কতটা ভালো ইলেকট্রন ডোনারের ন্যায় কাজ করতে পারবে। জেনারেলি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট যেমন DMSO, ডাইমিথেল সালফক্সাইড, DMF, NN ডাইমিথেল ফরমাইড SN2 বিক্রিয়া প্রেফার্স করে।
ডিএমএসও একটা স্পেশাল সলভেন্ট, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, ডাইমিথাইল সালফোক্সাইড, ডিএমএফ, এরকম সলভেন্টগুলো কী ফেভার করে? এই সলভেন্টগুলোতে এসিডুবিকটা ভালো হয়। লাস্ট টু ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কার্বনের নেচার। যদি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকিল হাইড্রেট থাকে প্রশ্নপত্রে, এবং তোমাকে যদি বলে এসএন রিয়াকশন রেট সাজাও, অবশ্যই ভালো বিক্রিয়া করবে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, তার থেকে একটু খারাপ বিক্রিয়া করবে 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, ও সবচেয়ে পুয়ার এসএন রিয়াকশন রেট হবে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের। মনে রাখবে সবচেয়ে ভালো এসএন বিক্রিয়া করবে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, যদিও তার দু একটা ব্যতিক্রম আছে, জেনারেলি 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড সবচেয়ে ভালো বিক্রিয়া করে। 4 নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা ফার্স্ট এক্সাম্পল আসবো। এক্সাম্পল হচ্ছে অ্যারেঞ্জ দ্য ফলোইং মলিকুলস ইন অর্ডার অফ ইটস এসেন টু রিয়াকশান ইন কেআই সলিউশন। দেখো কেআইতে কী পাওয়া যাবে? আই মাইনাস পাওয়া যাবে। এই আই মাইনাস কিসের নিয়ে কাজ করবে? আই মাইনাস নিউক্লিওফাইলের নিয়ে কাজ করবে। আমার 4টে কম্পাউন্ড দিয়েছে, 4টে কম্পাউন্ড সাজিয়ে লিখতে হবে, এবং আমরা সুন্দর করে লিখে দেখব কোন কম্পাউন্ড সবচেয়ে ভালো এসেন টু বিক্রিয়া করে। এসব মলিকুল সাজিয়ে লিখি। দেখো 4টে মলিকুল ভেঙে লিখেছি। এখানে নিউক্লিওফাইল প্রত্যেক ক্ষেত্রে আয়োডাইড, আর প্রতি ক্ষেত্রে লিভিং গ্রুপটা ক্লোরাইড। ফার্স্ট এক্সাম্পল দেখো, এ সিএসসিসিএল বিক্রিয়া করছে, এখানে আই মাইনাস ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করছে, এবার রাইট হ্যান্ড সাইড দিয়ে ক্লোরাইড খুলে বেরিয়ে যাচ্ছে। আই মাইনাস যখন অ্যাপ্রোচ করছে, আই মাইনাসের কার দেখা হচ্ছে, সি এর 3টে ভ্যালেন্সিতে এইচ আছে, এইচের দেখা হচ্ছে। এগুলো খুব ছোটো ছোটো অ্যাটম, ছোটো ছোটো পরমাণু, যখন আই মাইনাস অ্যাপ্রোচ করছে কার্বনে, ইজিলি অ্যাপ্রোচ করতে পারছে, ক্লোরাইড খুলে বেরিয়ে যাচ্ছে, রিয়াকশান রেট K1টা বেশি হচ্ছে। সেকেন্ড কেস দেখো, আই মাইনাস যখন ব্যাক সাইড দিয়ে অ্যাপ্রোচ অ্যাটাক করছে, মিথাইল একটা চলে এসছে, একটা বাল্কি গ্রুপ চলে এসছে, দুটো ইচ এখনও আছে। দুটো ইচ থাকার জন্য, দুটো ছোটো ছোটো অ্যাটম থাকার জন্য এখানে আই মাইনাস খুব ইজিলি অ্যাপ্রোচ করতে পারবে, যেহেতু একটা মিথাইল গ্রুপ থাকলেও ডিস্টার্ব করতে পারবে না, দুটো এইচ যেহেতু আছে। এখানেও আই মাইনাস খুব সহজেই কার্বন অ্যাটাক করবে এবং সহজে সিসিএল বন্ডটা ব্রেক করে চলে যাবে। এবার রিয়াকশন রেট K2 হবে। কম্পেয়ার করো এ এর সাথে বি এর, এখানে আয়োডাইড অ্যাটাক করছে, 3টে এইচ আছে, এখানে আয়োডাইড অ্যাটাক করছে, দুটো এইচ, একটা মিথাইল আছে। তাহলে কোথায় আয়োডাইডের সাথে আয়োডাইড অ্যাপ্রোচ করার সময় একটু হলো স্টেরিক ক্রাউডিং, ধাক্কা লাগতে পারে? অপশান বিতে ধাক্কা লাগতে পারে, এখানে মিথাইল গ্রুপ আছে। তাহলে K1 K2-র মধ্যে স্লাইট রিয়াকশন রেট কার কম? K2-র কম হয়তো। অপশান সিতে আসো। অপশান সি দেখো, আই মাইনাস যেমন এই কার্বনে, এটা 2 ডিগ্রি কার্বন। কেন 2 ডিগ্রি কার্বন? দেখে নাও, হ্যালোজেন যে কার্বনে যুক্ত আছে এই কার্বনটা, এই কার্বন ফার্দার দুটো কার্বনে অ্যাটাচ আছে, তা 2 ডিগ্রি কার্বন। এর আই মাইনাস যখন অ্যাপ্রোচ করছে এখানে, এখানে একটা বাল্কি মিথাইল গ্রুপ আছে আর একটা বাল্কি মিথাইল গ্রুপ আছে। তাহলে আই মাইনাস সহজে অ্যাপ্রোচ করতে পারবে না, একটু ঘুরে অ্যাপ্রোচ করতে হবে, অর্থাৎ অ্যাপ্রোচমেন্টটা কী হবে? একটু টাফ হবে। এবার সেখানে ক্লোরাইড খুলে বেরোবে, এখানে রেটটা কী হবে? K3 হবে। যেহেতু আই মাইনাস সহজে অ্যাপ্রোচ করতে পারছে না, দুটো বাল্কি গ্রুপ আছে বলে, তাই রেটটা K3 মানটা কী হবে? অনেকটা কমে যাবে। তাই রিয়াকশানের K3 মান অনেক কমে গেছে। অপশান ডিতে এসো, এই যে ক্লোরিন যে কার্বনে যুক্ত আছে কার্বনটা, এই কার্বন 3 ডিগ্রি কার্বন। কেন? এই কার্বনের সাথে ফার্দার 3টে মিথাইল গ্রুপ যুক্ত আছে, 3টে সি যুক্ত আছে। এই 3টে মিথাইল গ্রুপ বাল্কি গ্রুপ হওয়ার জন্য এই আয়োডাইড যখন ব্যাক সাইড দিয়ে অ্যাপ্রোচ করতে চাইবে, এই কার্বন আসতে চাইবে, এখন অ্যাপ্রোচ করতেই পারবে না। কার্বনে যখন অ্যাপ্রোচ করতে পারবে না, ক্লোরাইড খুলে বেরিয়ে যাবে না, তাই K4 রিয়াকশান রেট কী হবে? একদম কম, কম হবেই না বললেই চলে। তাহলে ABCD 4টে এক্সাম্পলের মধ্যে কোথায় রিয়াকশান হবে না বললেই চলে? অপশান ডিতে, অর্থাৎ K4 একদম কম হবে। তাহলে সবচেয়ে কম বিক্রিয়া কে করবে? মলিকুল ডি। তার থেকে ভালো, তার থেকে একটু ভালো বিক্রিয়া কে করবে? মলিকুল সি মলিকুল করবে। তার থেকে ভালো বিক্রিয়া কে করবে? বি মলিকুল। ও সবচেয়ে ভালো বিক্রিয়া কোথায় হবে? এ মলিকুলে হবে। কেন? এ মলিকুলে স্টেরিক হিন্ডেন্স একদম নেই, এবং যত আমাদের স্টেরিক হিন্ডেন্স বাড়বে, যত নিউক্লিওফাইল কম অ্যাপ্রোচ করতে পারবে, তত রিয়াকশন রেট কমবে। এই এক্সাম্পলে দেখানো হচ্ছে কার্বন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্বনের মধ্যে কার রিয়াকশন রেট বেশি? 1 ডিগ্রি কার্বনের রিয়াকশন রেট বেশি হয়, তার থেকে কম হয় 2 ডিগ্রি কার্বন, তার থেকে কম হয় 3 ডিগ্রি কার্বন। এখানে কি কনস্ট্যান্ট ছিল? নিউক্লিওফাইল কনস্ট্যান্ট এবং লিভিং গ্রুপ কনস্ট্যান্ট। মনে রাখবে, নিউক্লিওফাইল যখন ব্যাক সাইড দিয়ে অ্যাপ্রোচ অ্যাটাক করবে, এই অ্যাটাকটা যত ফিজিবল হবে, যত ভালো অ্যাটাক হবে, তত ভালো এসেন্টো বিক্রিয়া হবে। ক্যাপিটাল এই অপশান ডিতে দেখে নাও, নিউক্লিওফাইল আই মাইনাস যে কার্বনে অ্যাপ্রোচ করবে, করতেই পারছে না। কেন করতে পারছে না? কারণ কার্বনের ব্যাক সাইডে
তিনটে বাল্কি মিথাইল গ্রুপ একটা এমন করে সিল্ট বানিয়ে রেখে দিয়েছে যে আই মাইনাস নিউক্লিওফাইলকে অ্যাপ্রোচ করতেই দিল না কার্বনে। কার্বনে আই মাইনাস অ্যাপ্রোচ করতে পারেনি, তো লিভিং গ্রুপ বেরিয়ে যায়নি, তাই K4 বিক্রিয়া হবে না, রেটটা প্রায় জিরো হবে, প্রায় জিরো নাগাদ হবে, তাই কম্পাউন্ডটি সবচেয়ে খারাপ বিক্রিয়া করবে। এই হচ্ছে বিক্রিয়ার অর্ডার। আমার সেকেন্ড এক্সাম্পল দেখো, arrange the following molecules in order of its SN2 reaction in KI solution. CH3, CH2, CH2Br চারটে অপশান দেওয়া আছে। এই যে 2 নম্বর এক্সাম্পলটা কথা বলা হয়েছে, এখানে কেআই দিয়ে বিক্রিয়া করানো হচ্ছে সবসময় আয়োডের হচ্ছে নিউক্লিওফাইল, আর লিভিং গ্রুপ সব ক্ষেত্রে বিআর। ফার্স্ট এক্সাম্পল দেখো, CH3, CH2, CH2Br, মোটরটা ভেঙে লেখা হচ্ছে CH3, CH2, CH2Br। আলফা কার্বন, এই সিটা আলফা কার্বন, বিটা কার্বন এটা, এই বিটা কার্বন দুটো এইচ আছে, এটা মিথাইল আছে। সেকেন্ড মলিকুলটা দেখো, CH3, CH2Br, তাহলে এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, CH3, CH2Br, বিটা কার্বনে তিনটে এইচ আছে। সি অপশনে দেখো, CH3 হোল 3C, CH2Br, দেখো CH3 তিনটে আছে, হোল 3C, CH2Br, আলফা কার্বনে দুটো এইচ আছে, বিটা কার্বনে তিনটে মিথাইল আছে। আর 4 নম্বর যৌগ দেখো, CH3 হোল 2CH, CH2Br, CH3 দুটো আছে, CH3 হোল 2CH, CH2Br, তাহলে বিটা কার্বনে দুটো মিথাইল গ্রুপ আছে। এবার আয়োডে যখন অ্যাপ্রোচ করবে, ডিস্টার্ব করবে কে? বিটা কার্বন বড় গ্রুপ, তার ডিস্টার্ব হবে। এখানে দেখো এই যে বিটা কার্বনটা আছে, এই বিটা কার্বন তিনটে মিথাইল গ্রুপ সবচেয়ে বড় থাকার জন্য এই বিটা কার্বনে একটাই বড়, এত বড় গ্রুপ আছে, একে টার্সিয়ারি বিউটিল গ্রুপ বলা হয়। এত বড় গ্রুপ থাকার জন্য, গ্রুপটা অনেক বড় হওয়ার জন্য আই মাইনাস কিন্তু এই কম্পাউন্ড সিতে এই কার্বন অ্যাটাক করতে পারবে না এবং ব্রোমাইড খুলে বেরিয়ে যাবে না। পেটে দেখা গেছে যে আই মাইনাস এইরকম যৌগে, যে যৌগে বিটা কার্বন টার্ট বিউটিল গ্রুপ আছে, টার্ট বিউটিল গ্রুপ, সে আই মাইনাস নিউক্লিওফাইলের অ্যাপ্রোচ করতে পারে না, কার্বন অ্যাটাক করে না এবং ব্রোমাইড খুলে বেরোয় না, এবং K3 তার রিয়াকশন সবচেয়ে কম হবে, অর্থাৎ কম্পাউন্ড সে সবচেয়ে কম বিক্রিয়া করবে। এবার তো আই মাইনাস যখন অ্যাপ্রোচ করবে কম্পাউন্ড ডিতে, কম্পাউন্ড ডিতে বিটা কার্বনে কি ডিস্টার্বিং এলিমেন্ট আছে, কিন্তু দুটো মিথাইল আছে। তো কম্পেয়ার কর এই টার্ট বিউটিল গ্রুপের সাপেক্ষে এটা কিন্তু আইসো প্রোপাইল গ্রুপ, কার সাইজটা ছোট? অবশ্যই আইসোপ্রোপাইল গ্রুপের সাইজটা ছোট। তখন এখানে অল্প হলো আই মাইনাস কিন্তু অ্যাটাক করবে, অল্প হলে অ্যাটাক করবে এবং অল্প বিক্রিয়া হবে, ব্রোমাইড খুলে বেরিয়ে যাবে, অর্থাৎ সি এর থেকে ডি একটু বেশি বিক্রিয়া করবে। এবার দেখো এ আর বি এর মধ্যে কোথায় আই মাইনাস অ্যাপ্রোচ করলে কোনো সমস্যাই হবে না। আই মাইনাস কম্পাউন্ড বি তার কোনো সমস্যা হবে না, এখানে কম্পাউন্ড বি শুধু একটা মিথাইল গ্রুপ আছে, দুটো এইচ আছে, এটা ইথাইল ব্রোমাইড খুব সহজে বিক্রিয়া করবে এবং সবচেয়ে বেশি বিক্রিয়া করবে। কম্পাউন্ড বি সবচেয়ে বেশি বিক্রিয়া করবে। কম্পাউন্ড এতে একটু ডিস্টার্ব হবে, কেন? বিটা কার্বনে একটা মিথাইল গ্রুপ আছে, অর্থাৎ ইথাইল গ্রুপ, এটা আই মাইনাস অ্যাপ্রোচ অ্যাটাক করবে, একটু ডিস্টার্ব করবে এখানে ইথাইল গ্রুপটা, বেশি করবে না কিন্তু একটু করবে। কিন্তু সবচেয়ে ভালো বিক্রিয়া করে কম্পাউন্ড বি, কারণ কম্পাউন্ড বিতে নিউক্লিয়ার অ্যাপ্রোচ যখন করবে একটাই মতো মিথাইল গ্রুপ থাকার জন্য এখানে স্ট্যাটিক কাউন্টিং হবে না বললেই চলে, তো কম্পাউন্ড বি সবচেয়ে ভালো বিক্রিয়া করবে, তার থেকে কম করবে কে? এ। আনফর্চুনেটলি সবচেয়ে ব্যতিক্রম হচ্ছে অপশান সি এক্সাম্পলটা। যদিও এই কার্বনটা 1 ডিগ্রি কার্বন, যদিও এটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, তবুও মনে রাখবে এই 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড করে এসএন2 বিক্রিয়া করায় না। কারণ কি? এই 1 ডিগ্রি কার্বনের সাথে কে যুক্ত আছে? টার্ট বিউটেল গ্রুপ যুক্ত আছে। এর নাম কি? এর নাম হচ্ছে টার্ট বিউটেল গ্রুপ। এই টার্ট বিউটেল গ্রুপ যুক্ত থাকার জন্য এই টার্ট বিউটেল গ্রুপ কিন্তু সাথে কিন্তু আই মাইনাস বাধা দেবে, আই মাইনাস যেতে বাধা দেবে। তাই টার্ট বিউটেল গ্রুপ কিন্তু টার্ট বিউটেল গ্রুপে কিন্তু আই মাইনাস অ্যাটাক করতে পারবে না টার্ট বিউটেল থাকার জন্য। এই জন্য এখানে আই মাইনাস নিউক্লিওফাইলে কাজ করতে পারবে না, লিভিং গ্রুপ বেরিয়ে যাবে না, তো কম্পাউন্ড সি বিক্রিয়াই করবে না। টার্ট বিউটেল গ্রুপের তুলনায় আইসোপ্রোপাইল গ্রুপ সাইজটা ছোটো হওয়ার জন্য এখানে নিউক্লিওফাইল অল্প অ্যাটাক করবে, অল্প রিয়াকশান হবে, এবার রিয়াকশানের একটু বেশি হবে, সি এর থেকে ডি একটু বেশি বিক্রিয়া করবে। তাই এই হচ্ছে তার সিরিজ। আমার এই ভিডিও লাস্ট এক্সাম্পল হলো, এখানে এসএন2 বিক্রিয়া রেট সারাতে বলেছে, এখানেও কেআই দিয়ে বিক্রিয়া করেছে, চারটে কম্পাউন্ড CH3F, CH3I, CH3B আর CH3Cl। বুঝতেই পারছো এখানে ভ্যারি করেছে, লিভিং গ্রুপ ভ্যারি করেছে। লিভিং গ্রুপ যত ভালো হবে এসএন2 বিক্রিয়া তত ভালো হবে। আগেই বলা হচ্ছে, দেখে নাও কোন ক্ষেত্রে রিয়াকশানটা ভালো হয়। দেখো এখানে যখন কেআই দিয়ে বিক্রিয়া করতে বলে চারটে অ্যালকিল হ্যালাইড দিয়েছে, ফ্লোরাইড, ফ্লোরিন, আয়োডিন, ব্রোমিন আর ক্লোরিন দিয়ে বন্ড আছে।
আমি চারটে বন্ডকে দেখানোর চেষ্টা করি, CF CI CBR CCl চারটে বন্ড দেখানোর চেষ্টা করেছি। আমরা চারটে বন্ড নিয়ে কোনো তোমার কোনো পার্থক্য দেখতে পাচ্ছ? দেখা উচিত। এই CF বন্ড সবচেয়ে ছোট, কেন? কার্বন আর ফ্লুরিনের বন্ড লেন্থ সবচেয়ে ছোট, কেন? ফ্লুরিনের পারমাণবিক ব্যাসার্ধ অ্যাটমিক সবচেয়ে কম। তার থেকে কোন বন্ডটা বেশি হবে? একটু বড় বন্ড CCl হবে। তার থেকে কোন বন্ড লেন্থ বড় হবে? CBr হবে। সবচেয়ে কোন বন্ড লেন্থ বড় হবে? সবচেয়ে বন্ড লেন্থ বড় হবে CI বন্ড বড় হবে, কেন? আয়োডিনের অ্যাটমিক রেডিয়াস সবচেয়ে বেশি, তাই CI বন্ড হচ্ছে বড় বন্ড। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে কোন বন্ডটা সবচেয়ে স্ট্রং? যে বন্ডটা ছোট হবে সেই বন্ডটা স্ট্রং হবে। তা CF বন্ড সবচেয়ে স্ট্রং, তার থেকে স্ট্রং কমে গেল CCl এ, তার থেকে উইক বন্ড CBr, সবচেয়ে উইক বন্ড CI। তা নেক্সট প্রশ্ন কোন বন্ড সহজে ভাঙবে? যেটা উইক বন্ড সেটা সহজে ভাঙবে। কোনটা উইক বন্ড? CI এর উইক বন্ড সহজে ভাঙবে। কখন ভাঙবে? যখন নিউক্লিওফাইল অ্যাটাক করবে। তাই নিউক্লিওফাইল I- গুড নিউক্লিওফাইল এ ইজিলি অ্যাটাক করবে এবং ইজিলি CI বন্ডটা ব্রেক করে যাবে। তাহলে কোন কম্পাউন্ডের রিয়াকশান সবচেয়ে বেশি হবে? যে বন্ডটা সবচেয়ে ভালো ভাঙবে, যেটা সবচেয়ে উইক বন্ড, CI বন্ড সবচেয়ে উইক সবচেয়ে ভালো ভাঙবে, তাহলে কম্পাউন্ড বি সবচেয়ে ভালো বিক্রিয়া করবে। পরে হলো ACD। এবার দেখো ACDর মধ্যে কোনটা সবচেয়ে বড় বন্ড, সবচেয়ে স্ট্রং লম্বা বন্ড, সবচেয়ে হাইস্ট ডিস্টেন্স বন্ড CBr বন্ড। তাহলে সবচেয়ে লংগেস্ট বন্ড, তাহলে সবচেয়ে উইকেস্ট বন্ড। যত বন্ড যত বড় তত বেশি উইক হয়ে যাবে। কারণ এবার এখানে I- অ্যাটাক করবে, CBr বন্ড খুলে বেরিয়ে যাবে। তাহলে তার বি এর থেকে কম বিক্রিয়া করবে C করবে, তার থেকে কম বিক্রিয়া D, কেন? বন্ড লেন্থ আরও ছোটো, CCl বন্ড লেন্থ ছোটো, কার থেকে ছোটো? CBr থেকে ছোটো। তার থেকে সবচেয়ে খারাপকে বিক্রিয়া করে A, কেন? CA বন্ড লেন্থ সবচেয়ে ছোটো, বন্ডটা সবচেয়ে স্ট্রং, I- অ্যাটাক করার চেষ্টা করবে কিন্তু CF বন্ড ব্রেক করার চেষ্টা করবে না, খুব অল্প ব্রেক করবে। অল্প ব্রেক করলে অল্প রিয়াকশান হবে। তো সবচেয়ে খারাপ বিক্রি হবে এতে, সবচেয়ে ফাস্ট বিক্রি হবে কম্পাউন্ড বিতে। এইভাবে লিভিং রুম এবিলিটি দিয়ে আমরা এসেন্ট্রিক রেটের ব্যাখ্যা করতে পারি। এটা আমার ভিডিওতে ছিল, এক্সাম্পল 3 দিয়ে আমরা ব্যাখ্যা করব। আমার এই ভিডিও আমি এখানে শেষ করছি, কারণ এই ভিডিও অনেকগুলো এক্সাম্পল দিয়ে আরও এসেন্ট্রিকটা দেখানো যায়। আমি এসেন্ট্রিকটা একটা প্রবলেম দিয়ে একটা ভিডিও বানাবো, যেখানে মাত্র 8টা প্রবলেম থাকবে। যেই মেন ও নিট পরীক্ষা যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে এক্সাম্পল থাকবে, জাস্ট এসেন্ট্রিকটা নিয়ে থাকবে। ওখানে কিন্তু থিওরিটিক্যাল ব্যাখ্যা থাকবে না, জাস্ট এক্সাম্পল নিয়ে রেট নিয়ে ব্যাখ্যা থাকবে। তোমরা ভিডিও দেখবে, এই ভিডিও দেখলে তোমার এসএনডিপিটা কনসেপ্টটা ক্লিয়ার হবে, এসএনডিপির মেকানিজম জানবে। এক্সাম্পল 3টে দেওয়া হয়েছে। নেক্সট ভিডিও আমাদের পুরোপুরি এক্সাম্পল নিয়েই থাকবে। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেল সুজিস ক্যাম্পার এটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, ডেস্কটপের পাশে প্রশ্ন লিখে পাঠাবে, আমি তোমাদের প্রশ্ন দেওয়ার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেল সুজিস ক্যাম্পার ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ।